নমস্কার সকলকে। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমার সবসময় সুযোগ হয়ে ওঠে না যে আমি আমার গলাটা শুনে বুঝতে পারছেন যে এখনও পর্যন্ত আমার গলার অবস্থা খুবই খারাপ। জানি না, হয়তো কমতে ভালো সময় লেগে যাবে। গলার আওয়াজটা শুনলে আপনারা ধরতে পারবেন। যেহেতু আমার গলা একবার বসে গেছে এবং যাদের এই ধরনের প্রবলেমস থাকে তারা জানেন যে গলার অবস্থা সারতে সময় লাগে। যাকে আজকে আমি একান্ত এই সপ্তাহে সময় না পাওয়ার জন্য আমাদের সদ্য ঈদের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হলো। একজন মা হিসেবে ছেলের প্রতি প্রচুর দায়িত্ব কর্তব্য পালন করতে করতে আমাদের নিজেদের পেছনে সময় দেওয়াটা একটা একটা লাক্সারি মনে হতে থাকে। তো সেই লাক্সারিটা এই সপ্তাহে আমি করতে পারছি না। সেই জন্য আমাকে আজকে গল্পটি এইভাবে শুধুমাত্র ভয়েস দিয়ে বলতে হচ্ছে। আমি আমার ছবি অ্যাড করে দেবো, কিন্তু এই সপ্তাহে আমি ভিডিও ক্যামেরার সামনে বসে সেইভাবে ভিডিও করতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং গত সপ্তাহে ঠিক এই স্বাধীনতা দিবসের প্রস্তুতির কারণেই আমি আপনাদের সামনে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সেটা চ্যানেলে হোক কিংবা পেজে। যাই হোক, আজকে যে গল্পটি আমি বলবো সেটি আমার জীবনের সত্যিকারের ঘটনা বা আমাদের বাড়ির সত্যিকারের ঘটনা। খুবই ছোট ঘটনা, কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনা। আমার বয়সী আরও যারা আছেন তাদের সবার হয়তো মনে হতে পারে, মানে সবাই তো এই ধরনের চিন্তাভাবনা নাও রাখতে পারেন, হয়তো মনে হতে পারে যে এগুলো ঠিক ইন্টারেস্টিং না, বলার মতো না। কিন্তু আমার কাছে এটা একটি বলার মতো ঘটনা। এবং আমি বাড়ির নামও উল্লেখ করব না আমাদের, বা কিছু। আপনারা আমার টাইটেল দেখেই বুঝতে পারবেন আমরা ব্রাহ্মণ ফ্যামিলি। তো প্রথম যে কারণে আমার এই কথাটা বলা, আমাদের বাড়িতে সবাই মারা যাওয়ার পর তাদের একটা বিশেষ ছাপ আমাদের বাড়িতে ছেড়ে গেছেন। জানি না সেটা ব্রাহ্মণ হওয়ার কারণে কি না, কিংবা দেখুন, ব্রাহ্মণ মানে একটা উচ্চমার্গের জাত যে আমরা বলি, সেটা আমরা শুধুমাত্র জাত বা জাতিকে প্রসঙ্গ করে বলি না, কিন্তু সেটা বলি তাদের কর্মের জন্য। আমার অন্তত তাই মত। যত রকমের বড় বড় মুনি ঋষিরা ছিলেন পৌরাণিক যুগে, তারা প্রত্যেকে বারবার নিজেদের ছাপ ফেলে গেছেন ব্রাহ্মণ হিসাবে। এবং ভবিষ্যতেও শুধু যে ব্রাহ্মণত্ব তাই নয়, শুধু যে ব্রাহ্মণ বলেই পুজো আচ্ছা তা নয়, মুনি ঋষি তা নয়, বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে, বিভিন্ন গানের জগতে, বিভিন্ন ক্ষেত্রে ব্রাহ্মণ যারা ছিলেন বা আছেন এখনও, তারা নিজেদের ছাপ অবিরত আগেও ফেলে গেছেন, এখনও ফেলে যাচ্ছেন এবং আশা করি ভবিষ্যতেও ফেলে যাবেন। আমরা সনাতনীরা ঠিক এইভাবেই আমাদের ছাপগুলোকে কি বলবো, একটা মার্ক হিসেবে, একটা চিহ্ন হিসেবে রেখে যেতে চাই। যাই হোক, তার বাড়তি কিছু বলবো না, কারণ সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যাবে। জাতপাত নিয়ে আমি কিচ্ছু বলছি না। শুধুমাত্র যারা ভাবেন যে ব্রাহ্মণ মাত্রই মাথায় টিকিধারী, বাড়িতে পুজো করেন, বা তাদের অবস্থা খুব একটা ভালো যায় না, লোকের বাড়ি পুজো করে তারা সংসার নির্বাহ করেন, তা কিন্তু নয়। দরকার পড়লে আপনারা ইতিহাস ঘেঁটে নেবেন, বা বর্তমান বা ভবিষ্যৎ যেখানেই আপনারা দেখেন, সেখানে প্রত্যেকটা ব্রাহ্মণের নিজস্ব যে ছাপ, যেটা তারা ইতিহাসে ফেলে গেছেন, বর্তমানে ফেলছেন, ভবিষ্যতে ফেলে যাবেন, সেটা আপনারা দেখতে পাবেন। যাকে আর বেশি কথা বাড়ালাম না, আগে গল্পটা বলি। গল্পটা হচ্ছে, আমাদের বাড়িতে আগেই বলেছি
যেহেতু বহু পুরনো যুগের বাড়ি, আমাদের বাড়িতে 2টি বাস্তু সাপ ছিল এবং একজন বেদে এসে বলে গিয়েছিলেন, বা ওঝা জাতীয় কেউ একজন এসেছিলেন, সেটা আমার অনেক ছোট বয়সে, উনি আমাদেরকে একটি কালো গোখরো বার করে দেখিয়েছিলেন এবং সেই কালো গোখরোটিকে দিয়ে আরও একটি সাপ তিনি বার করে এনেছিলেন ঠিক আমাদের ঠাকুর ঘরের পাশের কোনো একটি জায়গা থেকে। এবং আমাদের জমিটি, এস্টেটটি অ্যাকচুয়ালি জমিদারি এস্টেট যেটা ছিল আমাদের, সেটা অনেকখানি জমি জুড়ে ছিল, যেটা ভবিষ্যতে এখন আর নেই, আমাদের বিক্রি করে দেওয়া হয়েছে। তো সেটার মেনলি বেস যেটা, সেটা হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দির, মানে দেবতার স্থান, দেবোত্তর সম্পত্তি যেটাকে বলে। তো পুরোটা জুড়ে নয়, কিছুটা অংশ। তা সেটা এখনও পর্যন্ত আছে। আমাদের নিত্য ঠাকুর ঘরে পুজো হয়, আমাদের পালা করে পুজো দেওয়া হয়। আমাদের শিব ঠাকুর আছেন, কারুর কারুর মুখে শোনা ওটা স্বয়ম্ভু শিবলিঙ্গ, তবে সত্যি আমি জানি না। কিন্তু আমাদের বাড়ির শিব ঠাকুর ভীষণ জাগ্রত, যে যা মানত করে যায় তাই হয়। এবং এখনও পর্যন্ত এত বছর পরেও প্রচুর জায়গায় প্রচুর মন্দির হয়েছে, তবু আমাদের মন্দিরের যে মাহাত্ম্য বা আমাদের মন্দিরে যে পুজো দেওয়ার যে ঢল পাড়ায়, সেটা কিছুটা হ্রাস পেলেও তার যে পদমর্যাদা বা যে মর্যাদা সেই মন্দিরের, সেটি এখনও পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। সেই শিব ঠাকুরের কাছে এখনও পাড়ার যারা পুরনো ব্যক্তি রয়েছেন বা যারা নতুন, যারা পুরনো ব্যক্তিদের থেকে শুনে এসেছেন, তারা এখনও নীলষষ্ঠী, শিবরাত্রি এগুলোতে ভীষণভাবে লাইন পড়ে পুজো দিতে আসেন। এবং শিবের মাথায় আমাদের প্রচুর ফল পড়ে, এবং সেটি পালা করে, যেরকম বললাম, পুজো হয়। তো যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। যেটি মেন বক্তব্য, সেটি হচ্ছে, আমি আপনাদের বলেছিলাম আমাদের বাড়িতে পড়াশোনার উপর একটা অদ্ভুত জিনিস আছে, এবং সেটি কোথা থেকে কবে কিভাবে এসেছে আমরা কেউ জানি না। আমার জ্যাঠা প্রথম যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, আমার জ্যাঠা মানে আমার মায়ের পেটের, মানে আমার মায়ের পেটের বলছি আমি ভুল করে, সরি, আমার বাবার মায়ের পেটের নিজের বড় ভাই, উনি 24 বছর বয়সে রেল অ্যাক্সিডেন্টে মারা যান। উনি ভীষণ ভালো ছিলেন পড়াশোনায়, এবং ঘটনাচক্রে বা কাকতালীয়ভাবে আমি ওনারই কলেজে ভবিষ্যতে ভর্তি হই এবং সেখান থেকেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। কিন্তু আমার জ্যাঠা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, তখন তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর নিজে বেঁচে ছিলেন না, উনি কিন্তু মারা যান। উনি একই সাথে ওনার গ্র্যাজুয়েশনেরও রেজাল্ট বেরোয় এবং চাকরির পরীক্ষায় উনি এসবিআইতে চাকরি পেয়েছিলেন ম্যানেজার পোস্টে, তো তারও রেজাল্ট বেরোয় আজ থেকে বহু বছর আগে। তো উনি একই সাথে রেজাল্ট বেরোয়, কিন্তু তার আগে উনি মারা যান। তো উনি প্রথম যিনি পুরুষ হিসেবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। তো বুঝতেই পারছেন, একটা মারাত্মক অভিশাপ ছিল, এবং আমি মারাত্মকভাবে আমার শরীর খারাপ ফেস করেছি যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, এবং আমি ভেবেছিলাম আমি কমপ্লিট করতে পারবো না। কিন্তু জানি না কিভাবে, হয়তো আমার পূর্বপুরুষ বা আমার বাড়ির ঠাকুর আমাকে প্রোটেক্ট করেছেন, বা মা বিশ্বহরিও আমাকে প্রোটেক্ট করেছেন, হয়তো আমার আরাধ্য শিব ঠাকুর আমাকে প্রোটেক্ট করেছেন, হয়তো আমার জ্যাঠার আত্মা হয়তো আমাকে প্রোটেক্ট করে গেছে। সেই জন্য আমি মনে করি এই 3টে শক্তি ছাড়া আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারতাম না, আমার শারীরিক যেভাবে অধঃপতন হয়েছিল। এবং আমি সেটির পরে যখন আমার রেজাল্ট বেরোয়, তখন আমি হঠাৎই একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখি, আমি তখন পাসড আউট অলরেডি। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি, এবং হঠাৎই আমি স্বপ্ন দেখি একটি পদ্ম বিলে বিরাট বিরাট পদ্ম হয়ে রয়েছে, এবং সেগুলি কোনোটা নীল, কোনোটা আবার সাদা, কোনোটা আবার গোলাপি, যেরকম পদ্মের কালার হয়। তার ভিতর থেকে একটি বিরাট আকৃতির সাদা পদ্ম গোখরো বেরিয়ে এসছে এবং বিরাট ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে। এবং ধীরে ধীরে হঠাৎই তাকিয়ে থাকতে থাকতে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই
আমি যেরকম আপনাদের আগে বলেছি, আমি স্বপ্নে কিছু পূর্বাভাস পাই, কারোর মৃত্যুর পূর্বাভাস, কোনো ঘটনার পূর্বাভাস, এবং এটি ভীষণভাবে সত্যি। আমি এতটুকুনি মিথ্যে কথা বলছি না বা মিথ্যাচার করছি না। জানি না এটা হয়তো ভগবানের আশীর্বাদ না অভিশাপ, আমি জানি না। আমি দেখতে পাই সেই পদ্মগোগ্রটি গলে গলে সেই জলের মধ্যে পড়ে বিলীন হয়ে যাচ্ছে, এবং তারপর আমাদের যে কালো পদ্মগোগ্র ছিল বা কালো রঙের যে বাস্তুসাপ ছিল, সেই সাপটিকেও ধীরে ধীরে দেখা বন্ধ। এবং আমাদের যে পদ্মগোগ্র মানে সাদা পদ্মগোগ্রটিকে আমরা মাঝে মধ্যে দেখতে পেতাম। উনি ঠাকুর ঘরে শিব ঠাকুরের চারপাশে পেঁচিয়ে বসে আছেন, এবং আমাদের বাড়িতে এখনও পর্যন্ত উঠোনে প্রচুর মানে মাঝে মধ্যেই জঙ্গলাকীর্ণ হয়ে যায়। তো তার মধ্যে আগে যে পরিমাণে দেখা যেত ছোট ছোট বাচ্চা সাপ, সেগুলো দেখা যায় না এখন আর, যেহেতু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো আমরা একটা সময় দেখতাম, আমিও দেখেছি ছোট বয়সে, মিথ্যে কথা বলবো না। আমাদের ঠাকুরঘরে না একটি সিঁড়ি দিয়ে উঠতে হতো, এবং সেখানে আমরা দেখতে পেতাম যে আমাদের ওখানে সাদা পদ্মগোগ্র, এবং সেটি বিরাট আকৃতির, সেটিকে গোক্র সাপ, পদ্মগোক্র আমি পরে জেনেছি। উনি পেঁচিয়ে, ঠাকুরকে পেঁচিয়ে বসে থাকতেন ফনা তুলে। দরজাটা আমরা খুললে দেখতে পেতাম। তারপরে ধীরে ধীরে উনি চলে যেতেন, কাউকে কোনো ক্ষতি করতেন না। তো আমাদের আগে যেটি আমি বলছিলাম, যে আমাদের যে ওঝা ব্যক্তি আমাদের বাড়িতে এসেছিলেন, উনি একটি পদ্মগোক্র না কালকেউটে আমি বলতে পারবো না, একটি কালো রঙের সাপকে বার করে, এবং সেটি বিষ রয়েছে তার মধ্যে, তাকে বার করে ঠাকুরঘরের ঠিক অংশটার কোনো একটি জায়গা থেকে আরেকটি সাপকে তার সঙ্গে বের করে আনেন। সেটির রঙও কালো এবং সেটিও পদ্মগোক্র। সেটি আমি পরে জানতে পারি, সেটিও সেই বিরাট আকৃতির, কিন্তু তাকে আমরা কোনো দিন চোখে দেখতে পাইনি। তিনিই আমাদের বললেন যে আপনাদের এখানে দুটি সাপ ছিল, যেটির একটি মেল এবং একটি ফিমেল, এবং সেই ফিমেল সাপটিকে সম্ভবত আমি জানি না, কেউ মেরে ফেলেছিল বা ইচ্ছাকৃতভাবে, এবং তার জন্যই ভীষণ একটা অভিশাপ আমাদের বংশের ওপর এসে পড়ে, যার জন্য আমাদের বাড়িতে কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছিল না। এবং বাড়িতে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় সেটি প্রথম ছেলে হিসেবে করে আমার জ্যাঠা, এবং তিনি বেঁচে ছিলেন না, তারপরে তিনি মারা যান রেল অ্যাক্সিডেন্টে। কিন্তু আমি সামহাও বেঁচে যাই, কারণ আমি হচ্ছি প্রথম মহিলা যিনি আমাদের বাড়িতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, হাজার প্রতিকূলতা সত্ত্বেও। এবং আমাকে হয়তো বাঁচিয়ে গেছে আমার জ্যাঠা, আমার পূর্বপুরুষ, আমার আরাধ্য দেবতা, আমার শিব ঠাকুর, আমাদের বাড়ির স্বয়ম্ভু শিব ঠাকুর, এবং আমার বাবা মায়ের আশীর্বাদ তো 100 বার। আর আমার সামহাও কাকতালীয়ভাবে আমি আমার জ্যাঠার কলেজেই যাই, আমি জানি না, আমি পরে রিলেট করেছি। এবং আমার কি বলবো, আমার বাস্তুর ঠাকুরের আশীর্বাদ, মা বিশ্বহরীর আশীর্বাদ, সব জায়গা থেকে। এবং আমি মনে করি এই জন্যই হয়তো আমি ওই সময় রক্ষা পেয়েছি, কারণ আমার ওই সময় মারাত্মক শরীর খারাপ হয়েছিল যখন আমি গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিচ্ছি বেঙ্গলি অনার্সের। তারপরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, এবং আমার পূর্বপুরুষের আশীর্বাদ, আমার ঠাকুরের আশীর্বাদ ছিল বলে, আমার দেবতার আশীর্বাদ ছিল বলে, আমার বাবা মায়ের আশীর্বাদ ছিল বলে আমি হয়তো সেই সময় সেই জার্নিটি পেরোতে পেরেছি, নাহলে পারতাম না। তো সামহাও বিভিন্ন কারণে আমার বাড়ির যারা আগের প্রজন্ম, পরের প্রজন্ম, তাদের মধ্যেও প্রচুর পড়াশোনায় ভালো ছিলেন, ভালো মেয়ে ছিলেন, ভালো ছেলে ছিলেন, তারা কিন্তু কমপ্লিট করতে পারেননি গ্র্যাজুয়েশন। প্রথম কমপ্লিট করেন ছেলে হিসেবে আমার জ্যাঠা, আমার নিজের জ্যাঠা, এবং তারপর আমার বাবা, এবং তারপর বাকি কিছু আমার কাকারা। তারপর আমাদের জেনারেশনে মেয়ে হিসেবে আমি, ছেলে হিসেবে
আমার মনে পড়ছে না ঠিক। ছেলে হিসেবে সামহাও আর কেউ নেই, তবে মেয়ে হিসেবে মানে আমাদের জেনারেশনে আমি ছাড়া আর কেউ নেই, মানে আমাদের বাড়ির। গ্র্যাজুয়েশন কমপ্লিট, তো আমি প্রথম। তারপরে দেখুন, আমি আমি এর বাড়তি কিছু বলতে চাই না, কারণ বোঝেনি যে এটা একটা, যেহেতু আমার বাড়ির সবার সামনে তো আমি কথাটি বলছি না, এবার মানুষের মতবিরোধ থাকে, অনেকে মানে জিনিসটি, অনেকে মানে না, আমি মানছি সেই জন্য। বাট ঠিক আছে, আমি পরবর্তী পর্যায়ে চলে যাই। এটা একটা যেহেতু কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যাবে, সে নিয়ে কথা বলতে চাইছি না। তবে আমাদের বাড়ির যে কালো বাস্তু সাপটি রয়েছে তাকে পরে আর দেখা যায়নি, কিন্তু সাদাটিকে দেখা যেত, তাকে কেউ মেরে ফেলে তারপর আর দেখা যায় না। তবে হ্যাঁ, কিছুদিন আগে ছোট একটি বাচ্চা কালো গোকরোকে দেখা গিয়েছিল, এবং আমার ঘরের মধ্যে আমি একটি ছোট সাদা, একদম ছোট্ট সাদা গোকরোকে দেখতে পাই। তাও বহুদিন আগে, আমি তখন অনেকটাই ছোট। হ্যাঁ, বৃষ্টির সময় সে আমাদের বারান্দায় আশ্রয় নিয়েছিল। আমি আমাদের ঘরের মধ্যে কিছু টাইম দেখতে পেয়েছি কিছু সাপকে, এখন আর তাকে দেখা যায় না। এবং একটিকে আমাদের উঠোনে দেখা গিয়েছিল, যেটি আমাদের একটি উঠোনের পর থেকে দেবোত্তর ল্যান্ডটা শুরু হচ্ছে, সেই উঠোনের সামহাও ভিতরে এখন তারা বসবাস করেন। আমি জানি না, তাদেরকে আর দেখা যায় না। একটি সিমেন্টের উঠোন রয়েছে আমাদের, তার ভিতরে। এখন জানি না তারা আছেন কি না, বা হয়তো আছেন বা হয়তো নেই, জানি না। তবে হ্যাঁ, আমি দেখতে পাই যে ওই জায়গাটাতে সাপটি গলে গলে পড়ে যাচ্ছে। তো আমার মনে হলো সেই সময়, আমি পরে দুয়ে দুয়ে চার করেছিলাম, তারপর থেকে আমাদের বংশের অভিশাপটা হয়তো কেটে গেছে। এখনো পর্যন্ত আর কোনো রকমের ক্ষতি হয়নি। তো এটা ছিল আমার একটা গল্প। আমি কিছু জায়গা থেকে কিছু গল্প শুনে এই জিনিসটা আমার মনে হলো, দুয়ে দুয়ে চার করলাম, যে এটা সামহাও সেই জাতসাপ রিলেটেড কিছু। তো আজকে আমি এই গল্পটি বললাম, আমার বাড়ির একটি একদম সত্যি ঘটনা, ছোট্ট গল্প। নেক্সট দিন হয়তো ক্যামেরার সামনে বসেই আবার গল্প বলবো। আজকের জন্য ধন্যবাদ, টাটা।